চ্যাপ্টার ৩৪৩ বাই ওয়ানসেলফ দ্য ওয়ার্ল্ড আর দ্য সান এর মধ্যে ব্যক্তিগত কথা শেষ হওয়ার পর টারো সভার মুক্ত আলোচনা পর্ব শুরু হল। অড্রে হল খুব আগ্রহ নিয়ে সমুদ্রের বিচিত্র সব দৃশ্য আর অদ্ভুত সব ঘটনার কথা জানতে চাইল। আলজার উইলসন নিজের জ্ঞান অনুযায়ী বেছে বেছে কিছু ঘটনার বর্ণনা দিল। ফোর্সওয়াল চুপচাপ সব শুনছিল। তার মাথায় হঠাৎ একজন জলদস্যু রাজাকে নিয়ে উপন্যাস লেখার চিন্তা আসল। সে ভাবল জলদস্যু রাজা কিভাবে একজন নারী যাত্রীকে বন্দী করে এবং তাদের মধ্যে এক জটিল প্রেম কাহিনী গড়ে ওঠে। বাস্তবতা আর কল্পনার এক অদ্ভুত মিশ্রণ তার মনের ভেতর খেলা করছিল। ডেরিক বার্গ সমুদ্রের কথা শুনে কেবল কল্পনা করার চেষ্টা করল। সিটি অফ সিলভারের বিভিন্ন ছবি আর বইয়ের বর্ণনা থেকেই সে সমুদ্রের একটা রূপ মনে মনে এঁকে নিল। সবশেষে ক্লাইন মোরেত্তি দেখল তার আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে কমে আসছে। সে টারো সভার সমাপ্তি ঘোষণা করল। এরপর সে দ্রুত বাস্তব পৃথিবীতে ফিরে আসল এবং ক্লান্তি মেটাতে একটা ঘুম দিয়ে নিল। রাত 7:30। এমপ্রেস বড় এলাকার এক অভিজাত বাড়িতে মিস্টার এর সভা শুরু হয়েছে। ফোর্স ওয়াল একটা হুডওয়ালা ঢিলেঢালা আলখাল্লা পরে সেখানে হাজির হল। অনেক দিন পর সে আবারও মিস্টার এ আয়োজিত এই সভায় যোগ দিচ্ছে। সে হলের এক কোনায় চুপচাপ বসেছিল। সেখান থেকে অলসভাবে চারপাশে নজর রাখার সময় তার মনে হল মিস্টার এ কে আগের চেয়ে একটু আলাদা লাগছে। মিস্টার এ সোফায় একাকী বসেছিলেন। অবশ্য এই পরিবর্তন তার চেহারায় বা পোশাকে নয়, কারণ তার মুখ হুডের ছায়ায় পুরোপুরি ঢাকা ছিল। ফোর্স কোনোভাবেই তার মুখ দেখতে পাচ্ছিল না, কিন্তু ফোর্সের ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল কোনো একটা ঝামেলা আছে। মিস্টার এ এখন আর আগের মতো উদাসীন বা পরোয়াশূন্য নয়। আগে সে সবার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাত। এখন তাকে দেখে মনে হচ্ছে সে খুব অবদমিত অবস্থায় আছে, যেন সে নিজের ভেতরের কোনো কিছুকে খুব কষ্টে নিয়ন্ত্রণ করছে। এখন তাকে আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক মনে হচ্ছে। অতীতে মিস্টার এ ছিল অটল পাহাড়ের মতো। এখন তাকে মনে হচ্ছে ফনা তোলা এক বিষধর সাপ যে বারবার তার জিভ বের করছে। বেস্টসেলার লেখিকা ফোর্স হঠাৎ কৃতজ্ঞ বোধ করল যে সে শিও দেরেচাকে সাথে নিয়ে আসেনি। টারো ক্লাব নিয়ে তার অনেক কিছু গোপন করার ছিল। তাছাড়া সে সান ডোমেনের কোনো কিছুর খোঁজ করছে, সেটা সে শিওকে জানাতে চাইছিল না। এভাবে একা আশায় যদি কোনো বিপদ হয় তবে তার পালিয়ে যাওয়া অনেক সহজ হবে। সে তার হাতের ব্রেসলেটটা একটু ঘুরিয়ে নিল, যেখানে মাত্র 2টো পাথর বাকি আছে। সে তাড়াহুড়ো করে নিজের চাহিদার কথা লিখে পরিচারকের হাতে দিল না, বরং সে ধৈর্য ধরে কিছুক্ষণ সব পর্যবেক্ষণ করল। সে এমনিতে খুব সাবধানী ছিল না, কিন্তু অতীতের শিক্ষা তাকে অনেক কিছু শিখিয়েছে। তার ব্রেসলেটের ওই 2টো পাথরই তার প্রমাণ। 10 মিনিটের বেশি সময় অপেক্ষা করার পর সে অবশেষে কাগজ আর কলম তুলে নিল। সে ইচ্ছে করেই নিজের হাতের লেখা বদলে লিখল, সান ডোমেইনের কোনো মিস্টিক্যাল আইটেম বা শক্তিশালী বিয়ন্ডার অস্ত্র কিনতে চাই। কাগজটা পরিচারকের হাতে দিয়ে ফোর্স আবারও চারদিকে তাকাল। সে সেই ইটার্নাল ব্লেজিং সানের অনুসারীকে খুঁজছিল যে একবার শুদ্ধিকরণ আর ভূত তাড়ানোর কাজে সাহায্য করেছিল, কিন্তু ছদ্মবেশধারী ওই ভিড়ের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না। পরিচারকরা ব্যস্তভাবে সবার চিরকুট আদান প্রদান করছিল। পুরো হল রুম জুড়ে এক শান্ত আর সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছিল। সভার মাঝামাঝি সময়ে ফোর্সের অনুরোধটা সামনের 2টো ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হল। কিছুক্ষণ পরই সে পরিচারকের কাছ থেকে একটা ফিরতি চিরকুট পেল। ছোট্ট একটা সাদা কাগজে ঘন করে অনেকগুলো কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল, মিস্টিক্যাল আইটেম ব্যান্ড অফ লাইট আংটি। এটি পরিধানকারীকে আলোর দূত বা সূর্যের শেপকে পরিণত করবে। তারা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে এবং পবিত্র ক্ষমতার অধিকারী হবে। পরিধানকারী অন্ধ করে দেওয়ার মতো উজ্জ্বল আলো তৈরি করতে পারবে এবং সান ডোমেইনের বেশ কিছু জাদু ব্যবহার করতে পারবে। এটি 50 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত মৃত আত্মাকে ধ্বংস করে দিতে পারে। এই ধরনের প্রাণীদের জন্য এটি সাক্ষাৎ জম। যদি আংটিটি পরিধানকারীকে পছন্দ করে তবে তার শক্তি বাড়বে, অন্যথায় সে দুর্বল হয়ে পড়বে। একটাই সমস্যা আছে, যদি কেউ এটি খুব বেশি ব্যবহার করে তবে সে ধীরে ধীরে ইটার্নাল ব্লেজিং সানের ভক্ত হয়ে পড়বে। সে তখন নিজের অন্তরের অন্তঃস্থল থেকে সূর্যের প্রশংসা করবে আর তাদের ধর্ম প্রচার করবে। যদি এটি পেতে চান তবে আমাকে এখনই নগদ 9,000 পাউন্ড দিতে হবে। আপনি টাকা জোগাড় না করা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারি। 9,000 পাউন্ড? ফোর্সের মুখ হাঁ হয়ে গেল, যেন ওই বিক্রেতা তাকে ডাকাতি করতে চাইছে। এটা এত বিশাল অঙ্কের টাকা যে সে কারো কাছে ধার চেয়েও জোগাড় করতে পারবে না। ইন্টিস অ্যাম্বাসেডরকে হত্যার অগ্রিম টাকা বাদ দিলে সে তার জীবনে কখনোই একসাথে এত টাকা দেখেনি। ব্যাকল্যান্ড শহরে যার কাছে নগদ 9,000 পাউন্ড আছে তাকে অনেক বড় ধনী হিসেবে গণ্য করা হয়। সে জানত মিস্টিক্যাল আইটেম অনেক দামি হয়, কিন্তু এত দামি হবে সেটা সে কল্পনাও করেনি। তার মনে হল বিক্রেতা কি এই 9,000 পাউন্ড নিয়ে বিয়ন্ডার জগৎ ছেড়ে চিরতরে শান্তিতে জীবন কাটাতে চায়। মুহূর্তের জন্য সে বিক্রেতাকে কোনো উত্তর দেওয়ার সাহস পেল না। সে এমন ভাব করল যেন কিছুই হয়নি। সে আরও 10 মিনিট অপেক্ষা করল,
কিন্তু সস্তা কোনো বিয়ন্ডার অস্ত্রের খোঁজ আর আসল না। এরপর সে উঠে ওয়াশরুমের দিকে গেল। সেখানে কেউ নেই নিশ্চিত হয়ে সে টয়লেটের দরজা বন্ধ করে বসে পড়ল। সে মিস্টার ফুল এর সম্মানসূচক নাম জপ করতে শুরু করল। সে প্রার্থনায় জানাল কি ঘটেছে এবং মিস্টার ফুলকে অনুরোধ করল যেন তিনি এই খবর দ্য ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দেন। ক্লাইন মোরেত্তি সেই অস্পষ্ট শব্দগুলো শুনতে পেয়ে দ্রুত ধূসর কুয়াশার ওপারে চলে গেল। সে পুরো পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা পেল। ৯,০০০ পাউন্ড? সে বিড়বিড় করে সংখ্যাটা উচ্চারণ করল এবং তার চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। খুব অল্প সময় সে কত টাকা জোগাড় করতে পারবে সেটা মনে মনে হিসেব করে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে দ্য ওয়ার্ল্ড নামের নকল মানুষটিকে তৈরি করে তার মাধ্যমে উত্তর পাঠাল। এই মিস্টিক্যাল আইটেমের ক্ষতিকর দিকটি অনেক বেশি ভয়ঙ্কর। আমি সূর্যের ভক্ত হতে চাই না। তোমাকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা নগদ টাকায় লেনদেন করব। ৪.৫ পাউন্ড দাও আর তুমি ট্রিকমাস্টার ফর্মুলা পেয়ে যাবে। কথাটা শেষ করার সাথে সাথে ক্লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিল। দ্য ওয়ার্ল্ড মিলিয়ে যাওয়ার সাথে সাথে সে নিজের কপালে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, এখন দেখা যাক ওই বর্বর মহিলা কী ধরনের আইটেম জোগাড় করতে পারে। তা না হলে আমাকে আই অফ উইজডমের কাছ থেকে ওই ব্রোচটাই কিনতে হবে। ওয়াশরুমে বসে ফোর্সওয়াল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে জানাল যে সে বাসায় ফিরেই উৎসর্গ করার অনুষ্ঠানটি করবে। তার একটু খারাপ লাগল, কারণ সে এখন পর্যন্ত ফর্মুলাটা জানে না। জানলে হয়তো এই সুযোগে প্রয়োজনীয় বিয়ন্ডার উপাদানগুলো এখানে খুঁজে দেখত। সে আবার হলে ফিরে আসল এবং ব্ল্যাকবোর্ডের তথ্যের দিকে মনোযোগ দিল। আগের চিরকুটের সে কোনো উত্তর দিল না, এমনকি দামাদামি করার চিন্তাও করল না। বিক্রেতা যদি ১,০০০ পাউন্ড কমিয়েও দেয়, তাও তার পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হল তার মনে হচ্ছিল মিস্টার ওয়ার্ল্ড নিজেও এত টাকা খরচ করতে পারবেন না। সে সভার শেষ পর্যন্ত সেখানে থাকল। মিস্টার এর অস্বাভাবিক পরিবর্তনের কারণে সে আর সেখানে দেরি করল না। সে দ্রুত ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। ১০ মিনিটেরও বেশি সময় পর সভা পুরোপুরি শেষ হল। মিস্টার এ এবং তার পরিচারকরা ছাড়া আর কেউ সেখানে রইল না। ধীরে ধীরে মিস্টার এ উঠে দাঁড়ালেন এবং বেসমেন্টের দিকে হেঁটে গেলেন। হঠাৎ তার হাঁটু ভেঙে আসল এবং সে মেঝেতে পড়ে গিয়ে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ গড়িয়ে গেল। সে উপুড় হয়ে মাটিতে পড়ে রইল এবং তার নিচের ছায়া দ্রুত লাল বর্ণ ধারণ করল। তার মাংস আর রক্ত গলে গিয়ে ওই ছায়ার সাথে মিশে গেল। মনে হল তার শরীর থেকে চামড়াহীন এক বিভৎস দানব আলাদা হয়ে দাঁড়িয়েছে। মিস্টার এ হাঁপাতে শুরু করল এবং ধীরে ধীরে তার শরীর শিথিল হয়ে আসল। যে রক্ত আর মাংস আলাদা হয়ে গিয়েছিল সেগুলো আবার শরীরে ফিরে আসতে শুরু করল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। মিস্টার এ বেসমেন্টের মেঝেতে হামাগুড়ি দিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে নিজের পাপের কথা স্বীকার করতে লাগল। সে তার আগের ভুলের জন্য ক্ষমা চাইছিল। সে ভাবছিল সে যথেষ্ট সতর্ক ছিল না বলেই তার প্রভুর বা লর্ডের অবতরণ ব্যর্থ হয়েছে। সিটি অফ সিলভার। ডেরিক বার্গের বাড়ি। সে টেবিলের চারদিকে চুপচাপ কয়েকবার পায়চারি করল, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারল না। তার যুক্তি বলছিল আলজার উইলসন যে পরামর্শ দিয়েছেন সেটাই সবচেয়ে ভালো, কিন্তু তার বারবার তার দলের বাকি সদস্যদের কথা মনে পড়ছিল। তার মনে হচ্ছিল নিজেকে নিয়ন্ত্রণহীন প্রমাণের অভিনয় করা মানে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাদের বাঁচানোর কি কোনো উপায় নেই? সে কি চিফের কাছে গিয়ে বলতে পারে যে ওই ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটি ফলেন ক্রিয়েটরের? সে কি সাবধান করে বলতে পারে যে ফলেন ক্রিয়েটর একজন শয়তান ঈশ্বর যে শেফার্ড পাথওয়ে নিয়ন্ত্রণ করে? সে কি বলতে পারে যে এল্ডার লোভিয়াকে নিয়ে সতর্ক থাকতে হবে এবং এই অভিযানের দায়িত্ব অন্য কাউকে দিতে হবে? কিন্তু সে এই তথ্য কোথায় পেল সেটা কিভাবে বোঝাবে? তাদের চোখে মিস্টার ফুল আর একজন শয়তান ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। ডেরিক হতাশায় নিজের চুল ছিঁড়তে চাইল। কুঠার অ্যাক্স অফ হারিকেন তার হাতের নাগালেই রাখা ছিল। জানালার বাইরে বিদ্যুৎ চমকানোর সময় কুঠারটি থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল। হঠাৎ ডেরিক থেমে গেল এবং অন্ধকারের দিকে তাকাল। তার মনে হল সে তার বাবা মায়ের মৃত্যুর আগের মুহূর্তটি আবারও দেখতে পাচ্ছে। তলোয়ার দিয়ে যখন সে আঘাত করেছিল তখন তার মনে যে কষ্ট হয়েছিল সেটা সে আবারও অনুভব করল। বেশি সময় বাকি নেই। সে বিড়বিড় করে নিজেকে বলল যে তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। ওই ঈশ্বর যে ফলেন ক্রিয়েটর সেটা জানলে যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। তার চেহারায় এক ধরনের যন্ত্রণার ছাপ ফুটে উঠল। সে জানালার পাশ থেকে সরে এসে আবার টেবিলের কাছে বসল। সে লাইট সাপ্লিয়ান্টের বিয়ন্ডার ক্ষমতাগুলো বারবার অনুশীলন করতে শুরু করল। সে চাইছিল যত দ্রুত সম্ভব নিজের আধ্যাত্মিক শক্তি শেষ করে ফেলতে। হল পরিবারের বিলাস বহুল ভিলা। একটি আর্ট স্টুডিওতে অড্রে হল খুব আয়েশ করে অয়েল পেইন্ট করছিল। তখন সে দরজায় ছন্দবদ্ধ কড়া নাড়ার শব্দ শুনতে পেল। তার পরিচারিকা মিস অ্যানি দরজা খুলে দিতেই দেখা গেল কাউন্টেস ক্যাটলিন দাঁড়িয়ে আছেন।
কাউন্টেস ক্যাটলিনের বয়স 50-এর কাছাকাছি হলেও তাকে দেখতে 30-এর কোঠার তরুণীর মতো লাগছিল। তার সোনালি চুল আর সবুজ চোখের মায়াবী চেহারা যে কোনো ভদ্রলোকের নজর কাড়ার জন্য যথেষ্ট। মা, কি হয়েছে? অড্রে হাতের কাজ রেখে অবাক হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। কাউন্টেস তার মেয়ের দিকে তাকালেন, যে তার নিজের তরুণ বয়সের চেয়েও বেশি সুন্দরী। তিনি হেসে বললেন, আমি একটা ডিনার পার্টি থেকে আসলাম। লেডি ডেলা বললেন, তুমি নাকি মনোবিজ্ঞানের ওপর খুব আগ্রহী এবং একজন টিউটর রাখতে চাও? হ্যাঁ মা, কিন্তু আমি এখনও ঠিক করতে পারিনি। অড্রে ইচ্ছে করেই একটু ইতস্তত করে উত্তর দিল। কাউন্টেস তার মেয়ের মনের কথা খুব সহজেই বুঝতে পারলেন। তিনি হেসে বললেন, তিনি এসকালান্তে নামে একজন সাইকোলজিস্টের নাম বলেছেন। তোমার যদি সমস্যা না থাকে তবে আমি তাকে সপ্তাহে 2 দিন তোমাকে পড়ানোর জন্য আমন্ত্রণ জানাব। কেমন হবে বলো তো? তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত মা। অড্রের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, মা, এসো এখানে বসো, আমার একজন সুন্দর মডেলের খুব দরকার। মঙ্গলবার সকালে ক্লাইন মোরেত্তি ব্যাকল্যান্ড মর্নিং পোস্ট পড়ে নিশ্চিত হল যে আই অফ উইজডমের সভা আগামীকাল রাতে অনুষ্ঠিত হবে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিস শ্যারন শত্রুদের ওপর আক্রমণ করার আগেই সে প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে ফেলতে পারবে। এই খুশিতে সে ঠিক করল আজ কুয়েলাক ক্লাবে গিয়ে একটা ছুটির দিন কাটাবে।